শৈশব আমাদের প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। শৈশবে আমরা যেভাবে আমাদেরকে লালন পালন করা হয়েছে এবং আমরা যেভাবে বেড়ে উঠেছি তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এখনকার আমি, আপনি এবং আমরা। প্রিয় দর্শক, আজ আমরা শৈশবের পরিচর্যা ও সম্পর্কের সাথে আসক্তির সংযোগ এই বিষয় নিয়ে কথা বলবো প্রমিসেস জানতে চাইয়ের এই পর্বে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুজহাত-ই রহমান এবং আমার সাথে আছেন সিনিয়র সাইকোলজিক্যাল কাউন্সিলর অ্যান্ড ক্লিনিক্যাল সুপারভাইজার PHWC এর মরিয়ম সুলতানা। ধন্যবাদ আপু আমাকে ডাকার জন্য। জি, ভালো আছি। তো মরিয়ম, আমরা যেটা নিয়ে কথা বলবো ঠিক করেছি সেটা হচ্ছে শৈশবের পরিচর্যা এবং শৈশবের সম্পর্ক। একটু শুরুতেই তোমার কাছে জানতে চাই যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বা এটার ভূমিকাটা কি প্রভাব রাখে আমাদের জীবনে? আচ্ছা, আমি তো বলবো যে এটা ভীষণ প্রভাব রাখে, কারণ আমরা যেখানে জন্মাই, যেই পরিবার বা যেই পরিবেশে জন্মাই, সেখানে আমি কেমন অনুভব করি আমার নিজেকে নিয়ে, আমি কতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য এবং আমার আশেপাশের মানুষও আমাকে কতটুকু সেফটি প্রোভাইড করতে ক্যাপাবল, ওটার উপরে ভিত্তি করেই আমাদের ওই ধারণাটা জন্মে যে আমি এই পৃথিবীতে আসলে কতটা ভালোবাসা পেতে পারি এবং পৃথিবী আমার জন্য কতটুকু নিরাপদ। আচ্ছা, হ্যাঁ, সো ওইটা এতটাই গুরুত্বপূর্ণ যে ওইটা থেকেই আমাদের বিলিফ সিস্টেমগুলো তৈরি হয় বা আমরা আমাদের ভবিষ্যৎটাকে কিভাবে দেখতে পারি, বর্তমানটাকে কিভাবে দেখতে পারি, সম্পর্কগুলোকে কিভাবে দেখতে পারি, সেটার একটা যোগসূত্র তৈরি হয় এভাবে। একটু আরেকটু যদি বিস্তারিতভাবে বলো যে পরিচর্যায় আসলে কি থাকা প্রয়োজন, একটি শিশু কখন থেকে এই যে ওর পার্সোনালিটিটা যে ওই শৈশবের পরিচর্যার বেসিসে তৈরি হচ্ছে। শিশু তো আসলে শুয়েই থাকে, ছোটই থাকে, ও আসলে কিভাবে সেখান থেকে মেসেজ নেয় বা কোনো মেসেজ নেয় কিনা? অবশ্যই নেয়, যে ওর যখন প্রয়োজন, ওর ক্ষুধা লাগছে বা ওর চেঞ্জ করা প্রয়োজন অথবা ও ব্যথা পেলো, তো ওখানে ওর পরিচর্যার জন্য আশেপাশের মানুষরা কতটা অ্যাওয়্যার আছে, ওকে কতটা দ্রুত সাপোর্ট দেওয়ার জন্য এগিয়ে আসছে, এটা দিয়ে ও মেজার করতে পারে যে আমি আসলে কতটা নিরাপদ, আমি বিপদে পড়লে আমাকে কেউ সাপোর্ট করবে কিনা, হ্যাঁ, তা আমার নিডটা অন্যরা বোঝে কিনা, সেটাও সে অ্যাসেস করে থাকে এইভাবে আসলে। আচ্ছা, তো সেখানে কি থাকলে তার জন্য খুব পজিটিভ আর কি থাকলে সেটা হেল্পফুল না? ওকে, সো আমি বলবো এই ক্ষেত্রে যে তার জন্য সাপোর্টটা অ্যাভেলেবেল থাকলে পজিটিভ, যে সেজন্য বুঝতে পারে যে আমি যদি চাই বা আমার প্রয়োজন হয় তাহলে আমি সাপোর্টটা অ্যাভেলেবেল পাবো। আবার একটা সুপারভিশন করার জন্য আবার একটু দরকার যে আমাকে নিজেকে ছাড়ি কিনা, আমি যে ক্যাপাবল কিছু করতে, সেটা বড়রা আমাকে বিশ্বাস করে কিনা, এবং আমি করলে পরে আমার যদি সমস্যা হয় তাহলে আমি ডাকলে পরে মানুষ পাবো, আমার নিজের স্বাধীনতাও আছে এবং আমি বিপদে পড়লে আমার হেল্পটাও আছে। এই যে দুইটার একটা ব্যালেন্স। উদাহরণ হ্যাঁ, ফর এক্সাম্পল যে একটা শিশুকে নিয়ে যদি পার্কে ঘুরতে যাওয়া হয়, সো শিশুটা হচ্ছে গিয়ে সেখানে পার্কটাকে দেখছে, যে ওর কাছে তো পুরা পার্কটাই খুবই ব্র্যান্ড নিউ একদম, ওখানে সে ফুল দেখছে, গাছ দেখছে, ছোট চারা দেখছে, প্রজাপতি দেখছে, পাখি দেখছে, সে অনেক কিউরিয়াস। কিন্তু সে যদি পড়ে যায় বা ব্যথা পায়, গাছের কাঁটায় হয়তো ব্যথা পেলো বা পাথরে লেগে ব্যথা পেলো, সে তখন কিন্তু আসলে মানে কাঁদবে বা জানাতে চাইবে যে সে কিছু একটা ব্যথা পেয়েছে। ওই সময় যদি বাবা মা দ্রুত তার কাছে এসে বা তার যারা কেয়ার গিভার আছে তারা দ্রুত তার কাছে এসে সাপোর্ট করে, দ্যাট মিনস ওর কাছে কিন্তু ওই ট্রাস্টটা ডেভেলপ হলো যে আমি বিপদে পড়লে বা ব্যথা পেলে ওরা আমাকে দেখবে। কিন্তু এটার যদি অপোজিট হয়, অনেক রকমই হতে পারে অপোজিটটা, যে ও হয়তো ব্যথা পেলো কিন্তু বাবা মা খেয়াল করলো না বা ওরা দেখেও না দেখার চেষ্টা করে অন্যদিকে মনোযোগ দিল, এর মাধ্যমে শিশুটা মনে করতে পারে যে আচ্ছা আমি বিপদে পড়লে বা আমার কিছু হলে আমাকে মনে হয় কেউ দেখবে না, ওরা আমাকে হয়তো দেখবে না বা নিজেকেই আমাকে দেখে রাখতে হবে। হ্যাঁ, সো এই একই ঘটনায় কিন্তু অনেক রকম, অথবা এমনও হতে পারে যে যারা কেয়ার গিভার ওরা হয়তো উল্টা বাচ্চাটাকে বকা দিল যে দেখে চলতে পারো না বা তুমি যে এটা করেছো,
সো ওর কাছে তখন মনে হতে পারে যে আমার সমস্যাগুলোকে আমার লুকিয়ে রাখতে হবে, আমার কোনো নিডের কথা আমি হয়তো কাউকে বলাটা অ্যালাউড না বা বলাটা সেফ না, উল্টা আমাকে লজ্জা পেতে হতে পারে, আমাকে শেমিং করবে অথবা আমাকে প্রমাণ করে দেখাবে যে আমি কতটা ইনক্যাপাবল। সো এটা থেকে কিন্তু ওর একটা ইনসিকিউরিটি তৈরি হতে পারে। একই ঘটনায় কিন্তু নানা রকম প্রতিক্রিয়া আমরা দেখতে পাই এবং সেটা নির্ভর করে যে বাচ্চাটাও কিভাবে রিয়্যাক্ট করছে বা ওর বিপদের সময়ে বা প্রয়োজনের মুহূর্তে অন্যরাও আমরা কিভাবে সাপোর্টটাকে প্রোভাইড করছি। তো তুমি বললে যে যদি এরকম করা হয় যে তার সাথে মানে আমরা খুব মাইক্রো লেভেলের আসলে এই এক্সাম্পল থেকেই দেখছি এবং সেটাই খুব প্রয়োজন যে এমন যদি করা হয় যে তার যে সময় সে ব্যথা পেয়েছে সেই সময়ে যদি তাকে তার প্রতি এমপ্যাথেটিক না হয়ে যদি তার প্রতি তিরস্কারই করা হয় তখন তার ভেতরে এই ধরনের ইম্প্যাক্ট আসতে পারে যে একটা ইনসিকিউরিটির কথা তুমি বললে, একটা এনজাইটিও নিশ্চয়ই, তাই না? এনজাইটি, অবশ্যই এনজাইটি যে আমার ভুলগুলোকে আমার ঢেকে রাখতে হবে, আমি সেগুলো কাউকে বলতে পারবো না, বলতে অ্যালাউড না, এবং এটা খুব লজ্জার, এটা খুব লজ্জার। এভাবে সে নিজের ভুলগুলোকে ঢেকে রাখা, লজ্জিত বোধ করা, অপরাধ বোধ সেই জায়গাগুলো সে প্র্যাকটিস করতে থাকে। মানে রিলেশনশিপে সে আর তখন সেফ ফিল করে না, সিকিউর ফিল করে না, মনে করে একাই ভরসা করতে পারে না, ট্রাস্ট ডেভেলপ করে না, সিকিউরিটি ডেভেলপ করে না, ইনসিকিউর ফিল করে। এটার পরবর্তী প্রভাব আসলে কি হতে পারে? পরবর্তী প্রভাব অনেক কিছুই হতে পারে, যেমন আমরা নিজেকে তো ডাইভার্ট করতে চাই, যে আমাদের কষ্টগুলিকে, আমাদের দুঃখগুলিকে আমরা তখন ঢেকে রাখার চেষ্টা করি অথবা অন্য কোনোভাবে কোপ করার চেষ্টা করতে পারি। যেমন কোপ করার জন্য আমরা কোনো আনহেলদি ওয়েও বেছে নিতে পারি। হ্যাঁ, সো এটা হতে পারে ড্রাগস, হতে পারে যে কোন, মানে ড্রাগস তো আসলে শুধুই যে মানে মেডিসিন অ্যাবিউজ বা কোনো জিনিস নেওয়া সেটা শুধু না, এটার মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই, যে কোনো ধরনের নেশাই হতে পারে। যেমন আমরা অতিরিক্ত মোবাইল দেখি বা স্ক্রিন টাইম স্পেন্ড করি অথবা যে কোনো কিছুই মাত্র অতিরিক্তই তো ওটাকেই আমরা বলি যে নেশা বা আসক্তি। সো নিজেকে ডাইভার্ট করার জন্য সে যে কোনো পথ বেছে নিতে পারে, নট অনলি যে তার ওটা করতে ভালো লাগছে শুধু সেজন্যই, বরং তার কষ্টগুলোকে সে দূরে সরিয়ে রাখতে চায়, সে চায় না ওটাকে কোপিং মেকানিজম হিসেবে সে হয়তো ওটাকে ইউজ। তো এই যে বেড়ে ওঠার সময়ের তার যে অভিজ্ঞতাগুলো, এগুলো তার পার্সোনালিটি বা ব্যক্তিত্বের উপর কি প্রভাব ফেলতে পারে? ব্যক্তিত্বের উপরে হ্যাঁ অবশ্যই প্রভাব ফেলে। যেমন সে স্কেপ করতে পারে, যে তার স্ট্রেস হলেই সে স্ট্রেসের দিকেই আর তাকাতে চায় না, সে চায় আমি কিভাবে এটাকে মানে অ্যাভয়েড করতে পারি, আমি বরং অন্য কিছু একটা করি যেটা আমাকে এটা ভুলিয়ে দিবে। হ্যাঁ, আমি এই প্রবলেম সলভিংটাতে আমি যাব না, হ্যাঁ আমার প্রবলেম সলভিং করার দরকার নাই, আমি আপাতত ভালো থাকি, একটু সময়ের জন্য হলেও আনন্দে থাকি। হ্যাঁ, সো এই জিনিসগুলা ডেভেলপ করতে পারে এবং সেটা তার পার্সোনালিটিতে একটা লং টার্ম একটা প্রভাব পড়তে পারে, কারণ এটা এক পর্যায়ে গিয়ে একটা অভ্যাসেও পরিণত হতে পারে, যেটা নিজের অজান্তেই হতে পারে, হয়তো সে এটা জানতো না যে এভাবে করে তার পার্সোনালিটিরই গঠনটা এভাবে হয়ে যাচ্ছে। তো তুমি একরকম যেরকম বললে যে অ্যাংশাস ধরনেরও সে হতে পারে, তার ভিতরে কোনো না কোনো অ্যাংজাইটি সেটা তৈরি হচ্ছে, সেই অ্যাংশাস হলে আসলে সেইটার রিফ্লেকশন গুলো কিভাবে প্রকাশ পায়? সেটা হতে পারে যে আমরা কিন্তু সম্পর্ক যে শুধু দূরে সরিয়ে দেই মানুষকে সেটা না, আমরা আবার অনেক কিছু প্র্যাকটিস করি যেটার ভয়ে আমরা মনে করি যে মানুষ আমার এটা বললে আমি কিছু চাইবো বা আমার প্রয়োজনের কথা বলবো, তাহলে ওই মানুষটা আমার থেকে দূরে সরে যাবে। সেটাও হতে পারে, মানে অ্যাংশাস অ্যাটাচমেন্টের কথা যখন আমরা বলছি যে আমরা রিলেশনশিপে প্রবলেম হবে বলে আমরা অনেক কিছুকে ঢেকে রাখি, বা আমরা তখন চিন্তা করি যে আমার এটা বলার দরকার নেই কারণ রিলেশনশিপে ঝামেলা হবে। হ্যাঁ, সো এভাবে করে আমরা অ্যাংজাইটিও আনছি আমাদের জীবনে। মানে মূল অ্যাংজাইটিটা থাকে যে আমাকে হয়তো ছেড়ে যাবে, আমার সাথে কেউ থাকবে না, আমি হয়তো একা হয়ে যাব। মূল অ্যাংজাইটি একটা রকম থাকে হচ্ছে যে আমাকে হয়তো ছেড়ে যাবে সেটা, আর আরেকটা রকম থাকে যে আমি কাউকে বিশ্বাস করি না, কেউ আমাকে ছেড়ে যাক বা আমি আসলে কারো সঙ্গে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দুই রকম ভাবে হতে পারে এবং এছাড়াও আরো অন্য রকমও হতে পারে, কিন্তু এই দুটো খুব মেইন ফ্যাক্ট থাকে যখন একজনের ভিতরে ইনসিকিউরিটি থাকে। একটা ছোট্ট বিরতির সময় হলো, এসে আমরা শুনবো যে এর সাথে এই যে আসক্তির যে একটা সম্পর্ক আছে, এটাকে কোপিং মেকানিজম হিসেবে আমরা বলেছি, আসক্তি ব্যাপারটা কি সেটা। প্রিয় দর্শক, ছোট্ট বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে আরো কথা হচ্ছে, ততক্ষণ সঙ্গেই থাকুন। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে মারিয়াম সুলতানার সাথে শৈশবের পরিচর্যা ও সম্পর্কের সাথে আসক্তির সংযোগ এই বিষয়ের উপর। মারিয়াম, আমরা তো শুনলাম এই যে শৈশবের পরিচর্যা বলতে যেটা আমরা বলতে চেয়েছি সেটা নিয়ে আমরা বেশ খানিকক্ষণ আলোচনা করেছি। এটা নিয়ে আসলে আরও আমাদের আলাপের ব্যাপার আছে। এই পরিচর্যার ব্যাপারটা আসলে বয়স ভেদে ভিন্ন ভিন্ন রকম হয়, তাই না? একটু যদি আমাদেরকে এই পরিচর্যার ধরন সম্পর্কে যদি একটু বলো, যে একদম ইনফ্যান্সিতে যেমন তুমি যেমন বললে, তারপর একটু বড় হতে হতে একদমই পাশে থাকা, তারপর ধরনটা তো একটু বদলে যায়। একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, সে আবার অ্যাডোলেসেন্ট হয়েছে, তার তখন অন্য একটা জগতে তৈরি হয়েছে, তো সেই সময়ে পরিচর্যাটা কেমন হওয়া প্রয়োজন? ছোটবেলার সাথে তো আসলে ডিফারেন্টই হয়ে যায়, কারণ বড় হতে হতে ওই বাচ্চাটার কিন্তু নিডগুলিও চেঞ্জ হয়ে যায়। যে আগে হয়তো তার কোনো প্রাইভেসি দরকার হতো না, বড় হতে হতে হয়তো সে মনে করে যে আমার একটু প্রাইভেসি হলে ভালো হতো, অ্যান্ড সে তার ডিফারেন্ট বিষয়ে ইন্টারেস্ট জন্মায়, হ্যাঁ, তার ডিফারেন্ট জেন্ডারের প্রতি আগ্রহ জন্মাতে পারে। সো তখন কিন্তু বাবা মাকে কিছুটা হলেও ছাড়তে হয় যে তুমি দেখো, তুমি চেষ্টা করো, হ্যাঁ, তুমি সাইকেল চালাতে পারো কিনা দেখো, বা আমি তোমাকে ট্রাস্ট করি, তুমি নিজে একটু এক্সপ্লোর করো, বা দূরে দাঁড়িয়ে যে দেখা যে সব হয়তো করে দিচ্ছি না, করে দিলে যেটা হয় যে ওর মধ্যে ওই ক্যাপাবিলিটিটা তৈরি হয় না, বা ইন্ডিপেন্ডেন্সটা তৈরি হয় না, নিজের প্রতি যে ট্রাস্ট ওটাও তৈরি হয় না যে আমি এটা করতে ক্যাপাবল। সো ওই যত্নের বিষয়টা বা তাকে কিভাবে পরিচর্যাটা পরিবর্তন করতে হয় সেই বিষয়টা অনেকটাই চেঞ্জ হয়ে যায় বয়স ভেদে ভেদে। হ্যাঁ, এখানে কিন্তু বাবা মায়ের ভেতরে বেশ বড় একটা চ্যালেঞ্জ থাকে, তাদের মনেই হতে থাকে যে আমার বাচ্চাটা তো ছোট, হ্যাঁ হ্যাঁ, ওকে করে দিতে হবে, না করলেও পারবে না, হ্যাঁ, ওকে হয়তো স্কুলে দিয়েই আসতে হবে, না দিয়ে আসলে হবে না, বা নিয়েই আসতে হবে, কোনোভাবেই ও এছাড়া সম্ভব না, বা আরো ওর কাপড়টা হয়তো গুছিয়েই দিতে হবে, ওর বইটা গুছিয়েই দিতে হবে, খাবারটা এগিয়েই দিতে হবে, হয়তো সে হাতে খাচ্ছে এখন কিন্তু খাবার তাকে বেড়েই দিতে হবে। হ্যাঁ, মানে এইরকম কিছু ব্যাপার যেরকম আছে যে বাবা মায়েদেরও খুব মনে হতে থাকে, এবং এটা কিন্তু বেশ বড় বয়স পর্যন্ত অনেকটা চলতে থাকে। হ্যাঁ, বড় বয়স পর্যন্ত চলতে থাকে, এবং বাবা মায়েরাও একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে হঠাৎ করে যে এই সাপোর্টটা উঠিয়ে নিব, বাচ্চা যদি কষ্ট পেয়ে যায়, বা ও এটাকে কিভাবে নিবে, ও যদি মনে করে থাকে যে বাবা মা সাপোর্ট করছে না, হ্যাঁ, বা আগে তো করতো, আগে ভালোবাসতো, এখন ভালোবাসে না, হ্যাঁ, এই যে দুরকম দ্বন্দ্ব, হ্যাঁ, ভেতরে কাজ করে, দুরকম দ্বন্দ্ব। তবে আমার কাছে মনে হয় যে এটা নিয়েও বাচ্চার সাথে একটু আলোচনা করা যায়, যে আমি এই জন্য তোমাকে এটা ছেড়ে দিলাম, বা তুমি একটু খাবারটা তুলে খাও, হ্যাঁ, বা আমি তোমাকে এটা এতদিন করে এসেছি, তো এখন মানে আমি চাই যে তুমি এটা ইন্ডিপেন্ডেন্টলিও একটু করে দেখো, তোমার কেমন লাগে। আচ্ছা, এরকমটা বলা যায়, বলা যায়। সো কমিউনিকেশন সেটাও একটা পরিচর্যাই হচ্ছে আসলে, অবশ্যই। হ্যাঁ, এবং ওটাও বাচ্চা খেয়াল করে যে বাবা বা মায়ের এই কথাটা মনে আছে, সে মনে করে এত আমাকে এটা বলছে, হ্যাঁ, মানে একেবারে ছেড়ে না দিয়ে যে খেয়ালই করলাম না সেটা না করে যে আমরা ভার্বাল কমিউনিকেশনটাও করছি, এটাও একটা পরিচর্যার অংশ, এবং এটাও একটা মানে বাচ্চাটাকেও একটু স্পেশাল ফিল করায় যে হ্যাঁ, এটাও আমাকে বলে তারপরে এই ট্রানজিশনটাতে দেওয়া হয়। অনেকে অনেক কিছুতেই আসক্তি হয়, সবাই ড্রাগে আসক্ত হয় তা না, ঘরে ঘরেই ভীষণভাবে কমনলি মোবাইলে আসক্ত হয়। তো সেই জায়গাটাতে থেকে বাবা মায়ের একটা চ্যালেঞ্জেস তো থাকে। বাবা মায়েরা যেমন প্রায় সময় এসে বলে যে ওর তো এখন নিজের পড়াশোনা, নিজের কাজগুলো নিজের উদ্যোগে করবার কথা,
নিজের সময় মতো ঘুমানোর কথা, নিজে স্কুলে যাবে উঠে, কিন্তু ও একটাও করছে না, কারণ সে আসলে মোবাইলে অনেক বেশি সময় দিচ্ছে। তো এই যে একটা চ্যালেঞ্জ, এই সময়গুলোতে আসলে বাবা মায়ের জায়গাটা থেকে পরিচর্যা কি হওয়াটা প্রয়োজন, কারণ মোবাইলটা ওখানে এসে গেছে, এটা মানে আনএভিটেবল, প্রত্যেকের বাসায় ওটা থাকবেই, কিন্তু এটার কারণে তার স্কুলে যাওয়া হয়তো ডিলে হচ্ছে, হ্যাম্পার হচ্ছে, তার ঘুমের হ্যাম্পার হচ্ছে। বাবা মায়ের প্রত্যাশা থাকছে, তার বয়স এখন তো হলো ক্লাস 6-7-এ পড়ছে, এখন কেন নিজের থেকে তাগিদ আসে না? এটা কি আসলে নিজেই আসবার কথা তাগিদ? আমরা যখন একটা কাজ করতে একটা মিনিংফুলনেস খুঁজে পাই, তখন আমরা ওই কাজটা করতে যাই, তাই না? তো বাচ্চাদের ক্ষেত্রেও ওটা ডিফারেন্ট না, এরকম আমার কাছে মনে হয়। অ্যান্ড আমাদের যুগটাই আসলে এমন হয়ে গেছে, সোসাইটিটাই এমন হয়ে গেছে, বা পুরো ওয়ার্ল্ডটা এত বেশি মানে আমরা টেকনোলজি নির্ভর হয়ে গেছি। সো এবং টেকনোলজিতে আমরা কেন আসক্ত? বিকজ আমাদের যে মোবাইল, আমরা একটার পরে একটা জিনিস দেখতে পাই, এবং এটা করে আমাদের যে ডোপামিনটাও নিঃসরণ হচ্ছে বডি থেকে, ওটা আমার মধ্যে একটা প্লেজার প্রিন্সিপাল তৈরি করছে। এবং তখন আমরা কিন্তু বড়রাও অনেক সময় যে আমরা হয়তো রিলসই দেখছি কিন্তু বের হয়ে আসতে পারি না। বাট একটা বাচ্চা তো আর ওইটা বুঝছে না যে ওর শরীরে কি ডোপামিন আসছে না কি আসছে, ওর জাস্ট মজাই লাগছে। বাট অ্যান্ড মোবাইল থাকলে হয়তো ওকে বোর্ড হতে হয় না। হ্যাঁ, সো আমাদের সোসাইটিরও একটা ব্যাপার আছে যে আমাদের হয়তো ওরকম মেশার জায়গা কম, ওরকম খেলাধুলার সুযোগও কম, হয়তো মাঠ কম, বা আমাদের ওই গ্যাদারিংটার সুযোগটাও কম। অ্যান্ড বাচ্চাদের আসলে নিজের থেকে দায়িত্ববোধ বা নিজের থেকে যে সে নিজের থেকে ব্যাগ গুছাবে, পড়াশোনার উদ্যোগ নিবে, ওটা আস্তে আস্তে একটু সময়ই লাগে। হ্যাঁ, সো এটা এক্সপেকটেশনটাও একটু আমাদের মনে হয় বেশি ওদের প্রতি, যে ওরা একদম পড়তে বসে যাবে। খুব অল্প কিছু বাচ্চার ক্ষেত্রেই এটা থাকে যে তারা খুব স্বতঃপ্রণোদিত হয়ে এই কাজগুলো করছে, এবং সেটার কিছু ডিফারেন্ট কনটেক্সটও থাকে। বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কমনলি অনেক বেশি তাদেরকে বলতে হয়, ইনস্ট্রাকশন গুলো দিতে হয়, বা ওইটা তাগিদটা আসতেও একটু সময় লাগে। হ্যাঁ, যে ওই ইন্সপায়ার করছে কি, ওকে অ্যাকসেপ্ট করাটাও ভালো বাবা মায়ের জন্য, যে এটা আসলে এই সময়ের চাহিদা, যে আমাকে একটু বলতে হবে, এবং ওর নিজে থেকে সবকিছু নিজের মতো করে আসবে না, এবং ওর এই সময়ের বয়সটাই এরকম যে ওর তাগিদই থাকবে যে ও এলোমেলো, মানে ওর ডিসিপ্লিন ভাঙবে, ডিসিপ্লিন ভাঙার একটা চেষ্টা করা, সেটাও একটা বাচ্চার খুব সহজাত বৈশিষ্ট্য। আমাদের ছোটবেলায়ও হয়তো আমরা এটাই করেছি, এবং বাবা মা যারা এই কমপ্লেন নিয়ে আসেন তারাও নিশ্চয়ই নিজেদেরকে যখন ঘুরে তাকাবেন নিজেদের জীবনে, তারাও সেখানে তাই দেখবেন। মুশকিল হয় যে আমরা বড় হতে হতে ভুলে যাই এন্ড এক্সপেক্ট করতে থাকি যে আমার বাচ্চা এটা করবে। হ্যাঁ, আমার বাচ্চাকে তো আমি অনেক কিছু ডিসিপ্লিন শিখিয়েছি, ও এইভাবেই করবে। তো আমাদের বাবা মায়েরা ওই সব ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হয় যে আমরা বাচ্চাকে বোর হতে দেই না, কিন্তু বোরডম যে খারাপ না, বোর্ড হলেই মানুষ ক্রিয়েটিভ হয়, কারণ সে বোরডমটা সহ্য করতে না পেরে তখন সে খোঁজে তার আশেপাশে কি আছে, তার এনভায়রনমেন্টে কি আছে, সে রং দেখে, ছবি আঁকে, হ্যাঁ, মাটি ধরে, ন্যাচারাল জিনিসপত্র ধরে। সো বোর্ড হতে দেওয়াটাও একটা খুবই প্রয়োজন, যে টিভি দেখছিলা, ঠিক আছে এখন খেলা শেষ, এখন কি করব, এখন মোবাইল দেখো, মোবাইল দেখার পরে এখন কি করব, এই যে জিজ্ঞেস করে করে ব্যাপারটা শিশুকেও নিজের থেকে এটা ডিসাইড করতে দেওয়া, যে তুমি নিজে খুঁজে বের করো যে তুমি সুন্দর বলেছো পড়তে চাও। মানে বোর যে হচ্ছে, বোর হওয়াটাও আসলে লাইফের একটা পার্ট, মানে এনভায়রনমেন্টে অনেক কিছু আছে কিন্তু মনোযোগ দেওয়ার মতো, কিন্তু আমরা দেই না, বিকজ আমরা নিজেকে বোর্ডই হতে দিই না, বা জানালার বাইরেও কি আছে এটাও দেখার সুযোগ দেই না, কারণ আমার হাতে একটা ডিভাইস আছে বা বাসায় একটা ডিভাইস আছে। এবং বোর্ডম যে কোনো রকম আসক্তি আসবার একটা বড়, যে আমি বোর্ডম সহ্য করতে পারি না। আমিও শুনি, মানে আমি যে প্র্যাকটিস করি সেখানেও শুনি যে আমি একা থাকতে পারি না। হ্যাঁ, মানে একা থাকলেই তার হয়তো কোনো আসক্তি বা
অনেক দুঃখ কষ্টের কথা মনে পড়ে, সেখান থেকে কি ডিফেন্স মেকানিজম ইউজ করতে পারে। একটা ছোট্ট বিরতি নিয়ে এসে এটা আরেকটু শুনি, আমার মনে হয় আরেকটু মানে একা থাকতে কেন পারি না সেটার সাথেও বোধহয় অ্যাটাচমেন্টের একটা সংযোগ আছে। অবশ্যই। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে শৈশবের পরিচর্যা ও সম্পর্কের সাথে আসক্তির সংযোগ, এই বিষয় নিয়ে মরিয়ম সুলতানার সাথে। মরিয়ম, যেটা বলছিলে তুমি যে বোর্ডম বা একাকিত্ব সেটা যে কোনো আসক্তিকে ডেকে আনতে পারে, এবং খুব সুন্দরভাবে তুমি পয়েন্ট করেছো এটা যে বোর্ডম আসলে লাইফের একটা পার্ট, এটা একটা অনুভূতি, এটাকে এত মানে দূরে ঠেলে দেওয়ার কিছু নাই, এটা আসতেই পারে আমার জীবনে। একই রকম ভাবে একাকিত্বও তাই, আমরা একাকী আমার সময় কাটাবো, সেটাও একটা জীবনের অংশ। কিন্তু এই যে একাকিত্ব বা বোর্ডমের সাথে আমি থাকতে পারি না, এটার পেছনে কি কারণ থাকতে পারে? আমাদের হয়তো অনেক নেগেটিভ বিলিফ থাকে যে আমি একা আছি মানে আমি সবকিছু থেকে বাদ পড়ে গেলাম, বা আমরা হয়তো অনেক সময় ইনসিকিউর ফিল করি যে আমি একা হয়ে গেছি মানে মনে হয় আমার আমি অন্যদের কাছে গ্রহণযোগ্য না। হ্যাঁ, বা সবাই হয়তো পার্টি করতে গেছে কিন্তু পার্টিতে আমাকে বলা হয়নি, ওটাতেও আমরা খুব ইনসিকিউর ফিল করি যে আমি মনে হয় ওই গ্রুপ থেকে আউট হয়ে গেলাম, বা আমি একটা নির্দিষ্ট শ্রেণীর সাথে যাই না। কিন্তু নিজেকে গ্রহণ করার যে একটা ব্যাপার আছে, এবং নিজেকে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা, বা সবাই যদি আমাকে রিজেক্টও করে তখন আমি নিজেকে যে গ্রহণ করতে পারি আরও বেশি করে, এটা হয়তো আমাদেরকে খুব একটা শেখানো হয় না, বা কোনো স্কুল কলেজেও এটা বলা হয় না যে তুমি কিন্তু নিজেকে সবসময় গ্রহণ করবে। হ্যাঁ, যে যদি তোমাকে সবাই ছেড়েও চলে যায় তুমি যেন নিজের পাশে নিজে দাঁড়াতে পারো। এবং একা হয়ে যাওয়ার মানে যে খারাপ না, একাও যে অনেক কিছু এক্সপ্লোর করা যায় এবং নিজের সাথেও যে একটা উপভোগ্য সময় কাটানো যায়, এটা আমাদেরকে শেখানো হয় না, বা আইডিয়াটাও আসলে আমাদের ওইভাবে আসে না। তো তখন আমরা এই ফিলিংটাকে পছন্দ করি না যে একা হয়ে গেলাম, এবং তখন আমরা খুঁজতে থাকি যে এখন কি করব, আমার তো কেউ নাই, আমার সাথে তো কেউ থাকে না, কারণ আমি ছোটবেলা থেকে হয়তো এই মেসেজটা পিক করেছি। হ্যাঁ, যে আমি বা কারোর সাথে মিশতে পারি না, আমাকে হয়তো কেউ পছন্দ করে না। সেই নেগেটিভ বিলিফগুলি যখন মাথার মধ্যে আমাদের অনেক এসে যায়, তখন আমরা চেষ্টা করি নিজেকে ওইটাকে ফেস করতে চাই না, বা রিয়েলিটিটা কি ওইটাকে আমরা জাজমেন্ট না করেই আমরা দেখা যায় যে নিজেকে একটা এমন কিছুতে জড়িয়ে ফেলি যেটা হয়তো হেলদি না। হ্যাঁ, যে আমরা কিন্তু অনেক হেলদি প্র্যাকটিসও করতে পারি, যেমন আমি ওই সময়টাতে হয়তো জার্নালিং করতে পারতাম, কোনো হবি প্র্যাকটিস করতে পারতাম, বই পড়তে পারতাম, রিল্যাক্স করতে পারতাম। হ্যাঁ, যেটা আমি ইউজুয়ালি সময় পাই না করার, ওইটা করতে পারতাম। কিন্তু ওইটা না করে কিছু তৈরি করা, হ্যাঁ রান্না করা, হ্যাঁ অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা না করে দেখা যায় যে আমরা নিজেকে ডাইভার্ট করতে একদম উঠে পড়ে লেগে যাই। যে এবং এটা কিন্তু কিশোর বয়সে ভীষণভাবেই হয়। হ্যাঁ, কিশোর বয়সে যেহেতু ওই অনুভূতির জায়গাগুলো ভীষণ ওভারওয়েলমিং হয়। ওভারওয়েলমিং শব্দটার অর্থ আসলে আমার ঠিক মানে আমি মনে করতে পারি না। অতিরিক্ত অনুভূতির চাপ, হয়তো চাপ, হ্যাঁ, মানে ভালনারেবিলিটি ক্রিয়েট করে। তো তখনই কিন্তু আসলে যে কোনো জিনিসে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, সেটা ড্রাগ থেকে শুরু করে। জি, আপনিও যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে পার্সোনালিটিতে কিভাবে তৈরি হয়ে যায়, আই থিঙ্ক কৈশোরকালও একটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বয়স, যে কিভাবে আমি নিজেকে ডাইভার্ট করব এবং আমার যে নেতিবাচক ইমোশনসগুলি আছে সেটার সঙ্গে থাকা, ওইটাকে অ্যাভয়েড না করে আমি ওটাকে টলারেট করা, ওটাকে বুঝতে চাওয়া, সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ নেতিবাচক অনুভূতিগুলি তো আমাদের কাছে আসবেই, এবং আমরা যে হ্যাপি থাকার বা সুখে থাকার যে একটা মিথ আছে আমাদের, যে সুখ আসে না কেন আমার, বা আমি সারাক্ষণই কেন হ্যাপি না, তো এটা নিজেই একটা অসুখ। যে আমি হ্যাপি থাকতে চাই বা সুখেই থাকতে চাই, হ্যাঁ আমার মানে সুখ কই, হ্যাঁ, সো এটাই খুঁজতে চাওয়াটাই ইটসেলফ একটা মানে অসুখের মতো।
আচ্ছা, তো তার মানে হচ্ছে জীবনে সুখ অসুখ মিলেই থাকবে, হ্যাঁ, জি, যে সুখ অসুখ দুঃখ অসুখ। মিলেই থাকবে এবং কখনো কখনো আমি বোর হব, কখনো কখনো আমি নার্ভাস হব, কখনো কখনো আমি টেনশনে থাকবো, অ্যাংশাস থাকবো, স্যাড হয়ে যাব, স্যাড হব, হ্যাঁ, সবকিছু মিলেই আসলে মিলিয়ে জীবন এবং আমি প্রত্যেকটা মানুষ। অনুভূতি, হ্যাঁ আমি মানুষ, হ্যাঁ। সবকিছু মিলে এবং প্রত্যেকটা অনুভূতিকে আমার গ্রহণ করবার প্রয়োজন আছে। হ্যাঁ, একই সঙ্গে আমি যেমন পরিবারে আছি, আমি সমাজে আছি, আমি আমার বন্ধু বান্ধবের সাথে আছি, সেটা যেমন সত্য, তেমনি আমি শুধুমাত্র আমার একার সাথে আছি, সেটাও তেমনি সত্য। আবার এই যে ছেড়ে যাওয়া, সেটাও কিন্তু একটা ব্যাপার কাজ করে। যেমন পরিবার থেকে আমি যখন স্কুলে যাচ্ছি তখন আমি ছেড়ে যাচ্ছি, সেটা একটা টেনশন ক্রিয়েট করছে, কিংবা এক স্কুল থেকে আরেক স্কুলে যাচ্ছি, স্কুল ছেড়ে কলেজে যাচ্ছি, সেগুলোও কিন্তু যে ট্রানজিশন, আমি ছেড়ে যাচ্ছি, এগুলোও কিন্তু লাইফের পার্ট এবং সেগুলোও কিছু ইমোশনাল ভালনারেবিলিটি ক্রিয়েট করে, অবশ্যই, যেগুলো আবার আসক্তির সাথে কানেক্টেড। ট্রানজিশনগুলিতে আসলে আমাদের জীবনে একটা কঠিন সময়, মানে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে উত্তীর্ণ হওয়া। যেমন লেখাপড়া শেষ, চাকরিতে জয়েন করা, হতে পারে সিঙ্গেল ছিলাম এতদিন, এখন ম্যারিড লাইফে জয়েন করেছি। হ্যাঁ, সো এই ট্রানজিশনগুলি সবসময় একটু কঠিন হয়ে থাকে এবং ওই সময় যদি অ্যাডজাস্টমেন্ট করতে আসলেই খুব অসুবিধা হয়, তখনও কিন্তু আমাদের খুব ওই অ্যাভয়েডেন্ট টেন্ডেন্সি দেখা যায় যে আমি কষ্টগুলোকে দূরে সরিয়ে রাখছি, আমি হয়তো কথা বলছি না, হ্যাঁ, কাউকে বুঝতে দিচ্ছি না, জানতে দিচ্ছি না, কিন্তু আমি হয়তো মোবাইলে আসক্ত হয়ে আছি বা আমি কোনো ড্রাগস নিচ্ছি, কারণ আমার ওটা এতই ওভারওয়েলমিং বা এতই ইমোশনের চাপ আমি আর নিতে পারছি না এবং নিজেকে চেষ্টা করছি সাময়িকভাবে ভালো রাখার জন্য। এক তো হচ্ছে যে তার লাইফে কিছু ক্রাইসিস হয়তো আছে, সেই ক্রাইসিসগুলো যেমন আছে তেমনি সে কিছু না কিছু ইউজ করছে, ড্রাগ হয়তো কিছু না কিছু ড্রাগ ইউজ করছে, না হলে সে মোবাইল ইউজ করছে, না হলে সে পর্নোগ্রাফি ইউজ করছে, যেটা আনকন্ট্রোলড লেভেলে চলে গেছে। তো দুটো জায়গায় সমানভাবে এবং একই সঙ্গে কিন্তু ইন্টারভেনশনের একটা প্রয়োজন পড়ে। যেমন কেউ যদি ড্রাগে আসক্ত আছে কিংবা যে কোনো কিছুতে মানে সেই জিনিসটা সে যতক্ষণ পর্যন্ত না বন্ধ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার জীবনের অন্য যে জটিলতাগুলো আছে সেখানে মনোযোগ দেওয়া বা সেখানে কোনো ইন্টারভেনশন সে করতে যাবে, সেটাও কিন্তু সে ঠিক করে দুইটা করতে প্রবলেমই পারবে না। প্যারালালি চলতে থাকে, কোনোটারই সমাধান নেই। এক্স্যাক্টলি, মানে ভাইস ভার্সা হয়ে যায়, তখন আরো জটিল আরো জটিল হয়। হয়তো সম্পর্কজনিত সমস্যার কারণে আসক্তি এসেছে, এবার কিন্তু আসক্তির কারণে সম্পর্ক আবার হবে না, কিন্তু হ্যাঁ সম্পর্কের জটিলতা বাড়তেই থাকবে। হ্যাঁ, সেটাই। তো এইখানটাতে আসলে দুটো জায়গায় একদম সমানভাবে একই সঙ্গে সাহায্য দেওয়াটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। এবং সেটার জন্য অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক সাহায্য খুব প্রয়োজন, কারণ যারা অ্যাডিকশনে আসক্ত, ওনাদের আশেপাশে যারা থাকে ফ্যামিলি মেম্বার, তাদের জন্য কিন্তু এটা খুব একটা সহজ না, খুব কঠিন হয়ে যায়। তো তাদেরও সাপোর্ট প্রয়োজন এবং তারাও অনেক সময় বুঝে উঠতে পারে না যে কি করবে। তো সেখানে প্রাতিষ্ঠানিক সাহায্যটা খুবই নেওয়া প্রয়োজন, কারণ সেখানে কন্টিনিউয়াসলি একটা সাপোর্ট পাওয়া যায় যে অ্যাকচুয়ালি কি ঘটছে, কারণ আরেকটা থার্ড আই থেকে এটা দেখা হয়। কিন্তু ব্যক্তি যখন ওই পরিবারের মধ্যেই অনেক সমস্যা নিয়ে উথাল পাথাল খাচ্ছে, তখন কিন্তু সে ধরতে পারে না যে কোন জায়গাটা ব্রেক করলে হয়তো এই জায়গাটা বেটার হতে পারে বা একটা চেঞ্জ আসতে পারে। তো সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক হেল্পটা খুবই সাহায্য করতে পারে। এই জায়গাটাতে প্রাতিষ্ঠানিক সাহায্যের জায়গাটা আমরা একটা বিরতি অবশ্য নেব, বিরতি নিয়ে এসে আমরা এই সাহায্যটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলে তারপর অন্য জায়গায় যাই। প্রিয় দর্শক, আমরা আরেকটা বিরতি নেব, আশা করি সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ দেখছেন মরিয়ম সুলতানার সাথে আলোচনার বিষয় শৈশবের পরিচর্যা ও সম্পর্কের সাথে আসক্তির সংযোগ। মরিয়ম, যে জায়গাটা আমরা বলছিলাম যে আসক্তি যদি এসেই যায় কারো, তাহলে অ্যাকচুয়ালি কোনো প্রতিষ্ঠানের সাহায্য নেওয়াটা খুব প্রয়োজন। তো এই জায়গাটাতে আসলে অনেক নলেজের প্রয়োজন আছে। তুমি যেমন বলছিলে না যে পরিবারে যারা আছে তাদের জন্য ব্যাপারটা এত সহজ না, তাদের অনেক জানবার প্রয়োজন আছে যে আসক্তি ব্যাপারটা কি, এখানে কিভাবে হেল্প নিতে হয়। প্রতিষ্ঠানে যাওয়া মানেই যে সবসময়
তাদের সন্তান বা পরিবারের সদস্যকে প্রতিষ্ঠানে ভর্তিই রাখতে হবে, বিষয়টা এরকম না, কিন্তু সেখান থেকে তারা কিছু নলেজ নিতে পারে, তাই না? সেখানে এক্সপার্টরা আছেন, সেই নলেজ তাদেরকে হয়তো হেল্প করতে পারে। তো এবার যদি আমরা একটুখানি আসি যে আসক্তি আসবারও আগে আসলে এই যে সংযোগ, কানেকশন, সম্পর্কের কানেকশন, সেটা খুব জরুরি আমরা বলেছি, তাই তো? এই যে শৈশব থেকে একটি শিশুর সাথে কানেকশন কিভাবে তৈরি করা যায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো আমরা আসলে সম্পর্কটা কিন্তু তৈরি করি। সম্পর্ক অনেক সময় দেখা যায় যে স্পন্টেনিয়াসলিও গ্রো করে, আবার অনেক সময় দেখা যায় আমরা ইন্টেনশনালিও কানেক্ট করার কিন্তু চেষ্টাও করতে পারি। হ্যাঁ, এবং সেটা একটা মানে উইথ আমাদের যে অ্যাওয়ারনেসের সাথে আমরা কানেকশন তৈরি করা যেতে পারে। সো বাচ্চারা কিন্তু ছোটবেলায় তাদের কি ইন্টারেস্ট এবং বাবা মায়ের সাথে তাদের কোন জায়গাটাতে ইন্টারেস্টটা ম্যাচ করছে, সেই জায়গা থেকেও কিন্তু কানেকশনের তৈরি মানে শুরুটা হতে পারে। যে একটা বাচ্চা যদি ক্রাফটিং করতে পছন্দ করে এবং আমি যদি ওর সাথে একটু অ্যাড হয়ে যাই, হ্যাঁ, বা অ্যালাউ করি ওকে, তখন কিন্তু ওর মধ্যে সেফটি ফিলিংটা আসে এবং ভাবে যে মা বা বাবা আমার সাথে কানেক্টেড, এটাতে আমি হচ্ছে গিয়ে একসাথে এনজয় করতে পারি। বা আমরা দুইজন যখন একসাথে বসে ক্রাফটিংটা করছি তখন কিন্তু আমরা আইডিয়াও শেয়ার করছি। এটা নট অনলি যে ক্রাফটিংটা হচ্ছে, এটা অলসো যে আই অ্যাকসেপ্ট ইউ, ইউ অ্যাকসেপ্ট মি। হ্যাঁ, সো বড় একটা মেসেজ কিন্তু ওইটার থেকে নিচ্ছে। এবং যে কমফোর্ট জোন, যে তার মতামত দেওয়ার অধিকার আছে, সে হয়তো কোন কালারটা ব্যবহার করবে, কোন পেপারটা ব্যবহার করবে, ওটাতে সে স্পন্টেনিয়াস হচ্ছে। হ্যাঁ, সো একটা কাজ করতে গিয়ে কিন্তু আমরা আসলে অনেক কিছু পেয়ে যাচ্ছি। আমরা এটা হয়তো একটা বাচ্চা আর্টিকুলেটও করতে পারে না মুখ দিয়ে, বাট ওকে কিন্তু দেখালে যে তুমি কী করতে পছন্দ করো, ওরা কিন্তু খুব স্পন্টেনিয়াসলি অ্যান্সার করে। আমি খেলতে পছন্দ করি, ক্রাফটিং করতে পছন্দ করি, কার্টুন দেখতে পছন্দ করি। সো এটা ওদের মধ্যে ওই যে কানেকশনের জায়গাটা বাড়ায়, কথা বললে কানেকশনের জায়গাটা বাড়ে। আমরা যখন অনুভূতি জানতে চাই যে তোমার এই কাজটা করে কেমন লাগছে, হ্যাঁ, আজকাল বাচ্চারা অবশ্য খুবই ওরা অনেক জানতে চাইলে বলে মানে আমি দেখেছি বাচ্চারা, তুমি খালি জিজ্ঞেস করো যে হচ্ছে গিয়ে কেমন লাগছে, এত তুমি অনুভূতি জানতে চাও কেন? তো ওরাও আসলে বুঝে যে মানে আমরা যারা এই প্রফেশনে আছি তারা হয়তো একটু বেশি জিজ্ঞেস করি, তবে আমরা এটা মানে উইথ অ্যাওয়ারনেস এটা প্যারেন্টসকেও শেখাতে চাই যে অনুভূতিটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং অনুভূতির যে প্রকাশ এটা ছোটবেলা থেকেই ডেভেলপ করে। এবং ছোটবেলা থেকেই যদি আমরা এটাকে বাচ্চাকে শেখাতে পারি, ওটা কিন্তু একটা তার মনোজগতে একটা বড় প্রভাব ফেলে। যে অনুভূতির প্রকাশ একটা সুন্দর জিনিস আসলে এনেছো, যেটার প্রকাশ আমরা সাধারণত করি না, এবং একই সঙ্গে ভালোবাসার প্রকাশ যেটা, হ্যাঁ, আমরা সেটাও আসলে আমরা অভ্যস্ত না। তো এই জায়গাটা নিয়ে যদি আরেকটু বলো, সেটাও কিন্তু কানেকশন, মানে সেটা কানেকশন ক্রিয়েট করার একটা বড় হাতিয়ার। অবশ্যই। তো মানে অনুভূতির প্রকাশ তো হচ্ছে গিয়ে আমরা সোসাইটিতেও এটা আছে যে আমরা ভালো খারাপ এই দুইভাবেই অনুভূতি প্রকাশ করি, কিন্তু আসলে আমাদের অনুভূতি তো অনেক রকমের, এবং অনেক সময় এমনও কিছু আমরা অনুভব করে থাকি যেটার আসলে আমরা নেইমিংও করতে পারি না যে কি অনুভব করছি এক্স্যাক্টলি। তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই যদি আমরা তাদের থট বা ইমোশনটাকে বা ফিলিংটাকে প্রকাশ করার স্বাধীনতা দিই, তাহলে ওরা কিন্তু অনেক মুক্ত চিন্তার অধিকারী হয়। ও যদি ফিল করে ছোটবেলা থেকেই যে আমার যা চিন্তা, আমার যা অনুভূতি, এটা আমি প্রকাশ করতে অ্যালাউড, এটা যে কোনো অনুভূতিই হোক না কেন, হ্যাঁ, তখন কিন্তু ওর ওই মনটা অনেক বড় হয়ে যায় যে আমার কথা কেউ শোনে। এবং আরেকটা হচ্ছে যে ভালোবাসার প্রকাশ। তো ভালোবাসাটাকেও আমাদের সোসাইটি এভাবে আমরা দেখে থাকি যে এটা আসলে মনে মনেই থাকবে, এটা অত প্রকাশ করার কিছু নাই, মানে এটাকে আমরা গুরুত্ব দিতেই ভুলে যাই। হ্যাঁ, কিন্তু আসলে ভালোবাসা মনে মনে থাকবে ঠিক আছে, কিন্তু এটা প্রকাশটা ভালোবাসাকে অনেক মাধুর্যপূর্ণ করে। কারণ আমরা তো মানুষ, যে ভালোবাসাটা পাচ্ছে
তার জন্য কিভাবে হেল্পফুল? যে ভালোবাসাটা পাচ্ছে তার জন্য এটা একটা ভ্যালিডেশন। ওই যে আমরা আলোচনার শুরুতে যেটা বলেছিলাম যে পৃথিবী আমার জন্য কতটা গ্রহণযোগ্য, আমি কতটা ভালোবাসা পাওয়ার যোগ্য, এই যে অ্যাটাচমেন্ট থিওরি যে শুরুর কথাটা, সো এটাও তো মানে আমি কতটা ভালোবাসা রিসিভ করছি, এটা আমার জীবনকে সুন্দর করছে, আমার গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে আমার নিজের কাছেও এবং আমার আশেপাশের মানুষের কাছেও। তো আমার জন্য তখন এই পৃথিবীতে লিভিংটা অনেক এক্সপেক্টেড হয়ে যায়, তাই না? মানে পৃথিবী আমার কাছে তখন সুন্দর মনে হয়, যে মানুষ অনেক সুন্দর করে তার ভালোবাসা প্রকাশ করতে পারে, এই যে বিলিফটা। এবং আমি যখন রিসিভ করব আমি তখন দিতেও প্রস্তুত। হ্যাঁ, কারণ এটা তো রেসিপ্রোকেট করে, এমন না যে আমি খালি নিয়েই যাব। যদি এরকম হয়েও থাকে যে একজন শুধু নিয়েই যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু একটা ইস্যু হতে পারে, সেটা হয়তো ভিন্ন আলোচনার বিষয়। হ্যাঁ, কিন্তু আসলে রেসিপ্রোকেশন সেটা হয়, এটা অটোমেটিক্যালি হয় এবং এই ভালোবাসার বহিঃপ্রকাশটা আসলে খুব দরকারি। অবশ্যই সম্পর্কটাকে আরো মজবুত করবার জন্য দরকারি। শুধুমাত্র মনে মনে থাকলে সেটা আসলে কোনো ভূমিকা রাখতে পারে না সম্পর্কের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাকশনটা আমরা দেখতে সবাই পছন্দ করি এবং অ্যাকশনটা আমাদেরকে প্রুফ করে যে আমার পাশের মানুষটা আসলে আমাকে কিভাবে দেখে। হ্যাঁ, অনেকে এই ধারণার মধ্যে থাকে যে আমি মনে কি ফিল করি সেটা তো ওর বোঝা উচিত। আসলে আমরা তো মনের কথা পড়তে পারি না। হ্যাঁ, তো সেই জন্য আমাদের প্রকাশটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি প্রকাশ না করি তাহলে অনেক ক্ষেত্রে এটা হয় যে সামনে যিনি আছেন তিনি কোনো ভুল ইন্টারপ্রিটেশন করছেন। হ্যাঁ, সেটাও হতে পারে যে ভুল মেসেজ দিচ্ছে, ভুল মেসেজ, আমি যেটা আসলে ভেতরে ধারণ করছি না তার হয়তো বিপরীতটা তিনি বুঝলেন। হ্যাঁ, এবং বুঝে সেরকমটা বুঝে হয়তো সেভাবেই নিজেকে অপারেট করলেন। হ্যাঁ, এটাও হয়। কাজেই প্রকাশ করাটা সব দিক থেকে সেফ এবং প্রয়োজন। হ্যাঁ, এই যে সংযোগ, আসলে আসক্তির অপোজিট ব্যাপারটাই হচ্ছে সংযোগ। হ্যাঁ, তো একটা মানুষ যদি কানেকশনের মধ্যে অনেক বেশি থাকে তাহলে তো তার এমনিতেই আসক্তিতে যাওয়ার সময়টা কমে যায়, কমে যায়, তার নিজেকে অনেক রিসোর্সফুল মনে হয়, জীবনটাকে অনেক রিসোর্সফুল মনে হয়, পজিটিভ মনে হয় ওভারঅল। তখন তার আসক্তিতে যাওয়ার জন্য যে নেগেটিভ চিন্তাগুলা ইনভেস্টেড ছিল সেটা থেকে কিন্তু সে সরে আসবে, তাই না? ওই বিশ্বাসটাই তো তৈরি করা প্রয়োজন যে পৃথিবী তোমার জন্য সেফ, বা তোমার কিছু হলে তোমার জন্য মানুষ আছে, বা আমি আছি তোমার। হ্যাঁ, হ্যাঁ, সেটাই ফিল করানো। এবং এই বিশ্বাসটা অনেক সময় তৈরি হতে একটু সময়ও লেগে যায়, কারণ আমাদের ছোটবেলা থেকে যে যদি কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং অলরেডি যদি ওই নেগেটিভ এক্সপিরিয়েন্সটা বা অ্যাটাচমেন্ট প্যাটার্নটা এস্টাবলিশ থাকে, তখন আবার ওইটাকে ডাইভার্ট করার জন্য আমাদের কিছু নতুন প্র্যাকটিসও নিয়ে আসতে হয়। যেমন এই যে একটা আমরা আলোচনা করলাম যে ভার্বালি বলা বা মানে ভালোবাসার প্রকাশ, হ্যাঁ, বা মানে তুমি তোমার জন্য একটা কিছু করে নিতে পারো, আমি মাইন্ড করব না, এটা যে বলা। আমরা অনেক সময় মনে করি, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় কাপল রিলেশনশিপে বা ফ্যামিলির মধ্যে, যে একটা হয়তো একটা খাবারের এক্সাম্পলই, যে একটা খাবার আছে, নিজে খেয়ে নিতে হয়তো ভয় পাচ্ছে, যে অন্য একজন তার পার্টনার বা ঘরের অন্য সদস্য হয়তো এটাতে মাইন্ড করতে পারে, কিন্তু যেই মানুষটা এই কাজটা বেশি করে থাকে সে হয়তো একটু ইনসিকিউর অ্যাটাচমেন্টে আছে, যে আমি রিজেকশন পেতে পারি, বা এটাতে মনে করতে পারে অন্য মানুষটা যে সে হয়তো আমাকে ভালোবাসে না। সো তাকে কিন্তু আমরা ভার্বালি বলতে পারি যে তোমার ক্ষুধা লাগলে তুমি খেয়ে নিতে পারো, এটা কোনো হ্যাঁ, এটা হতেই পারে। কমিউনিকেশন কানেকশন আরো বাড়ায় এবং সেটা হেল্প করে অ্যাডিকশন থেকে ফিরে আসার জন্য। অনেক ধন্যবাদ মারিয়াম, আজকে চমৎকার আলোচনার জন্য। একবারে শেষ সময় চলে এসেছি আমরা। অনেক ধন্যবাদ আপনাকেও আপু। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য, আর আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদেরকে পাশে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।